বছর 25 আগে সেদিন যে 3টে শিশু জন্মেছিল, আজ তাদের প্রত্যেকের বয়স 30 বছর। ওরে না না, সবই কর্মফল। তাহলে আমিও তো কাজ করছি, আমার কেন অভাব মিটছে না? যার কপাল যেমন, নইলে একই দিনে একই সময়ে একই লগ্নে মহাজনের জন্ম, অথচ সে মহাজন হলো আর তুই কাঠুরে। এ কর্মফল নয় তো আর কি? বাবার কথা শুনে কাঠুরে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, বেরিয়ে পড়ে মহাজনের বাড়ির উদ্দেশ্যে। মহাজন তখন সুদের হিসেব করতে ব্যস্ত। হঠাৎ কাঠুরিয়ার চণ্ডাল মূর্তি দেখে সে তো অবাক। হঠাৎ কি মনে করে? আজ একটা হেস্তনেস্ত করে তবেই ছাড়বো। 13ই বৈশাখ 1200 সনে সকাল 6টার সময় তোমার জন্ম, তাই তো? হ্যাঁ। তাহলে তুমি কেন টাকার পাহাড়ে বসে থাকবে? আর আমি কেন সারাদিন ধরে কষ্ট করে কাঠ কেটে দেনা করে সংসার চালাবো? বাহ 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 বাহ, খুব ভালো কথা। তুমি আমার মনের কথাই বলেছো। আমিও ভাবছিলাম কি রাজার কাছে যাব। হ্যাঁ, রাজার কাছে কেন? আমার আর রাজার একই দিনে একই সময়ে একই লগ্নে জন্ম। আমি কেন খামোখা মহাজন হয়ে সুদ আর আসলের হিসেব কষে জীবন কাটাবো? আমি বা কেন রাজা হয়ে দেশ শাসন করব না? ঠিক ঠিক, তোমারও তো রাজা হয়ে দেশ শাসন করা উচিত। বেশ বেশ, তাহলে চলো। রাজা সব শুনে বললেন, হ্যাঁ ঠিক ঠিক, আমাদের 3 জনের জন্মদিন, সময় আর লগ্ন একই। তাহলে আপনি বিচার করুন মহারাজ। কিন্তু আমি তো কাঠুরিয়া হয়ে কাঠ কাটতে পারবো না। আচ্ছা বেশ, এক কাজ করা যাক। কি কি? আমরা 3 জনে ছদ্মবেশে ভিন রাজ্যে কোথাও চলে যাই। আমরা সাধারণ মানুষের বেশে ঘুরে যে যার ভাগ্য পরখ করে দেখি। ঠিক ঠিক। সাধু সাধু সাধু। ব্যাস, যেমন কথা তেমন কাজ। 3 জনেই সাধারণ মানুষের ছদ্মবেশে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে তারা হাজির হয় বনের কোণে এক পোড়ো মন্দিরে। আজকে রাতটা তাহলে এই মন্দিরেই কাটানো যাক। তবে জীবনযাত্রার ভার কিন্তু এক একদিন এক একজনকে নিতে হবে। অচেনা আর অজানা জায়গায় বুদ্ধি আর শরীরের শক্তি সম্বল করে বেঁচে থাকার মধ্যে দিয়েই প্রমাণিত হবে ভাগ্য নাকি কর্মফল। বেশ বেশ, তাহলে কাল আমার পালা। কাল আমি রোজগার করে তোমাদের খাওয়াবো। পরশু রোজগার করব আমি। বেশ, তাহলে তার পরের দিন আমি। রাজি রাজি। মন্দিরের মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে পড়ে 3 জন। সকাল হতে না হতেই কাঠুরিয়া বেরিয়ে পড়ে কাজের সন্ধানে। কাঠুরে লাগবে গো, কাঠুরে। ও বাছা, আমার বাড়িতে কিছু গাছ আছে, একটু একটু ছেঁটে দেবে? হ্যাঁ, আমি তোমায় পয়সা দেব। নিশ্চয়ই দেব বুড়িমা। বেশ, তাহলে চলো আমার বাড়ি। কাঠ যা পাবে তুমি বেচে দিও, আমার লাগবে না। বেশ বেশ, চলুন। ব্যাস, কাঠ কেটে ও সেগুলো বেচে টাকা নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে ফেরে কাঠুরিয়া। দেখলে আমার কেমন কপাল, গেলাম আর টাকা রোজগার করে চলে এলাম। ঠিক ঠিক। কাঠুরিয়ার রোজগারের পয়সায় তারা চাল ডাল ও বাজার কিনে আনে। এরপর শুকনো কাঠকুটো দিয়ে আগুন ধরিয়ে রান্না করে খায়। এক সারিতে খেতে বসে রাজা, মহাজন আর কাঠুরিয়া। খেয়ে দে মনের আনন্দে ঘুম দেয় কাঠুরিয়া, কিন্তু ঘুম নেই মহাজনের চোখে। রাত ফুরলেই আমাকে রোজগারের জন্য বেরোতে হবে, কিন্তু আমি তো ব্যবসার হিসেব নিকেশ ছাড়া কিছুই জানি না। কি যে হবে কাল কে জানে।
ভোর না হতেই ধড়ফড় করে উঠে বসে মহাজন। সে মন্দির ছেড়ে পথে নামে রোজগারের উদ্দেশ্যে। রাস্তায় এক সওদাগরকে দেখে গাধার পিঠে গমের বস্তা নিয়ে চলেছে। মহাজন তার কাছে উপস্থিত হয়। পেন্নাম হই, তা তোমার বস্তায় কি গো? আগে গম আছে, সেরা গম। কেউ যদি পুরোটা একসঙ্গে নেয় তবে পাইকারি দরে বেচে দেব, মাত্র 2000 টাকায়। আরে আমি তো এখন আর মহাজন নই। কি ভাবছে না তো, ভালো জিনিস নিতে গেলে একটু বেশি দাম তো দিতেই হবে না? হ্যাঁ হ্যাঁ, তা দেখি তোমার গম কেমন। ভালো। কি হে, গম এনেছো নাকি? আগে এনেছিলাম, কিন্তু বিক্রি হয়ে গেছে। ওই যে উনি কিনেছেন। ওহো, এই দেখি কেমন গম। বাহ, এ তো বেশ ভালো, নিতে পারলে ভালো হতো। মহাজন আড়তদারকে আড়ালে ডেকে নিয়ে বলে, দেখুন, আপনি যদি 2500 টাকা দেন তাহলে আমি এই গম ছেড়ে দিতে পারি। বেশ বেশ, এই নিন এই নিন। এরপর মহাজন এর থেকে 500 টাকা নিজের ঝুলিতে পুরে বাকি 2000 টাকা সওদাগরকে দিয়ে মনের আনন্দে মন্দিরে ফিরে আসে। আর সেই টাকায় সেদিনও তিনজনের ভালো করেই দিন গুজরান হয়। এবার রাজার পালা। কাঠুরিয়া বেশি শক্তিমান, সে কাঠ কাটতে জানে। মহাজনের আবার তেজারতি বুদ্ধি আছে, কিন্তু আমার কাজ তো মন্ত্রী, সেনাপতি বা পাত্রমিত্রকে দিয়ে পরিচালনা করানো। যা কাজ তা তো ওরাই করে, আমাকে তো কিছু করতে হয় না। তাহলে কি করে উপার্জন করব আমি? বৈদ্যমশাই, কি হলো? রাজসিংহাসন শূন্য থাকলে যে কোনো মুহূর্তে বিদেশি শত্রু আক্রমণ করবে। না আছেন রানী, না সন্তান, কি করি এখন? যে করেই হোক একটা রাজা খুঁজে বার করতে হবে। কাল সকালেই দুয়ার খুলতে প্রথম যাকে নজরে পড়বে সেই হবেন রাজা। এদিকে তো সকাল হতেই রাজামশাই বেরিয়ে পড়েছেন। হাঁটতে হাঁটতে একটা রাজফটকের সামনে এসে হাজির হয়। মনে মনে ভাবে, মনে হচ্ছে এটা আরেকটা রাজ্যে এসে পড়েছে। এই দেশে রাজার কাছেই তাহলে হাত পাততে হবে। গরিব ব্রাহ্মণ ভেবে রাজা যদি কিছু দান করেন। কিন্তু ফটক বন্ধ দেখে ক্লান্ত রাজামশাই সামনেরই একটা বটগাছের ছায়ায় বসে পড়লেন। ব্যাস, মন্ত্রী প্রধান ফটক খুলতেই দেখলেন রাজামশাইকে। রাজপণ্ডিত, পাত্র, মিত্র, মন্ত্রী, সেনাপতি সবাই হই হই করে এসে দেশের নতুন রাজাকে বরণ করে নিল। আমাদের রাজ্যের নতুন রাজার জয় হোক। জয় হোক, জয় হোক। সিংহাসনে বসেই রাজামশাই পেয়াদা দিয়ে মন্দির থেকে ডেকে আনালেন তার সেই দুই বন্ধুকে। এসো এসো আমার বন্ধুরা, এসো। সত্যি মহারাজ, আজ বুঝলাম একই সময়ে একই লগ্নে জন্ম হলেও ভাগ্য এক হয় না। তাই আজ থেকে আবার আমি গ্রামে ফিরে গিয়ে কাঠ কাটবো। না বন্ধু, তোমাকে আর কাঠ কাটতে হবে না। আজ থেকে আমার পুরনো রাজ্যের জমি জায়গা দেখাশোনা করবে তুমি, চাষবাস করবে। কিন্তু এ আমার বন্ধুর প্রতি কিন্তু রাজার হুকুম। হুকুম দিলে এবার আমি আমার দেশে ফিরে যেতে পারি মহারাজ। তাই কি হয় বন্ধু? এখন থেকে তোমাকে যে আমার এই নতুন রাজ্যের রাজকোষ সামলাতে হবে। আমি তো দুই রাজ্য একই সঙ্গে সামলাতে পারবো না। বেশ, বন্ধুর আদেশ যখন শিরোধার্য। এবার
রাজা সিংহাসন থেকে নেমে আসে ও দুই বন্ধুকে দু হাতে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন।